নমস্কার, আমি ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ডিপার্টমেন্ট অফ নিউরো ইন্টারভেনশন অ্যান্ড এন্ডোভাস্কুলার সার্জারির প্রধান। আপনাদের সবাইকে হেলথ ইনসাইটে স্বাগতম। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আজকে আমরা ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন নিয়ে আলোচনা করব, যেটা ইউটেরাইন ফাইব্রয়েডের একটা ট্রিটমেন্ট। তার প্রধান যে অ্যাডভান্টেজটুকু আপনাকে আগেই বলে দিতে চাই, এটা হচ্ছে কি একটা স্কারলেস সার্জারি, যাতে শরীরে কোনো দাগ থাকে না, আমরা অর্গ্যানটাকে প্রিজার্ভ করতে পারি, ইউটেরাসটাকে কেটে ফেলে দিতে হয় না, শরীর থেকে বাদ দিতে হয় না। আর সার্জারির ক্ষেত্রে যা হয়, ইউটেরাসটাকে আমরা যদি পুরো বাদ দিয়ে দিই তখন প্রেগনেন্সির কোনো চান্স থাকে না। কিন্তু আফটার ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন 30 থেকে 60% মহিলা আবার প্রেগনেন্ট হতে পারেন। ইউটেরাইন ফাইব্রয়েড হচ্ছে মেয়েদের একটা বিনাইন টিউমার, জরায়ুর একটা টিউমার, যেটা খুব কমন। আর মেয়েদের পপুলেশনের অ্যারাউন্ড 30 to 60% এর ক্ষেত্রে ইউটেরাইন ফাইব্রয়েড আমরা দেখি। পেশেন্টের ওনারা ইউটেরাইন ফাইব্রয়েড নিয়ে ভোগেন। আমাদের যা আগে আমরা জানতাম, ইউটেরাইন ফাইব্রয়েড হলেই ইউটেরাসকে কেটে ফেলে দিতে হবে, বাই আমরা ওই প্রসেসটাকে বলতাম মায়োমেক্টমি অর হিস্টেরেক্টমি। এছাড়া যেগুলো মেডিকেল ম্যানেজমেন্ট ছিল তা হচ্ছে গিয়ে হরমোন থেরাপি। কিন্তু হরমোন থেরাপির ক্ষেত্রে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সবাই আমরা জানি। আর যাদের ক্ষেত্রে হরমোন থেরাপিতে কোনো নির্দিষ্ট ভালো হয় না, ট্রিটমেন্ট করা যায় না, ওই ক্ষেত্রে হিস্টেরেক্টমি অথবা মায়োমেক্টমি দিয়ে ওটা ট্রিটমেন্ট করা হয়। কিন্তু হিস্টেরেক্টমি হলে আমাদের পুরো টিউমারটা, পুরো ইউটেরাসটাকে ফেলে দিতে হবে। আর মায়োমেক্টমি সব ক্ষেত্রে করা সম্ভব হয় না। আর হিস্টেরেক্টমি আমরা যদি করি তাহলে কোনো কোনো সময় দুটো ওভারিকেও বাদ দিতে হয়, যেটাকে ওভারেক্টমি বলা হয়। তো আজকে আমরা আলোচনা করব আমরা কোনো অপারেশনে না গিয়েই কিভাবে ইউটেরাইন ফাইব্রয়েডের চিকিৎসা করি। ওটা একটা যুগান্তকারী চিকিৎসা, যেটা পুরো বিশ্বে 1995-এ শুরু হয়েছিল। আমরা ইন্ডিয়াতে ওটা শুরু করেছি অ্যারাউন্ড 2000-এ। এটাকে বলা হয় ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন। কিভাবে ইউটেরাইন ফাইব্রয়েডের ট্রিটমেন্ট করা হয় বা ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন। আমরা জানি যে ফাইব্রয়েডটা একটা বিনাইন টিউমার, ওটা কোনো ক্যান্সার নয়। আর ওটা হয় মেয়েদের ধরুন 20-25 বয়স থেকে অ্যারাউন্ড 60-70 বয়স অবধি আমরা ইউটেরাইন ফাইব্রয়েডের প্রবণতাটা দেখি। আর যদি জেনারেল পপুলেশন দেখি তাহলে অ্যারাউন্ড 30 to 60% অফ দ্য জেনারেল পপুলেশন মেয়েদের ক্ষেত্রে ওনাদের লাইফ টাইমে ইউটেরাইন ফাইব্রয়েডে ভুগতে পারেন। তো তাতে কি হয়, কি প্রবলেম দেখা যায়? পেশেন্টের একটা পেটে ব্যথা হয়, তলপেটে ব্যথা, আর এক্সেসিভ ব্লিডিং। পিরিয়ডের সময় এক্সেসিভ ব্লিডিং, পিরিয়ড ছাড়াও কোনো কোনো সময় ব্লিডিং। এই দুটো হচ্ছে প্রধান লক্ষণ। এই লক্ষণ নিয়ে যদি পেশেন্টরা আসেন তাহলে আমরা ওটা তো আমাদের ক্লিনিক্যাল একটা সাসপিশন থাকেই, কিন্তু ওটাকে কিভাবে আমরা কনফার্ম করব? একটা আলট্রাসোনোগ্রাফি মাধ্যমে, যেটা একটা সাধারণ টেস্ট, সব জায়গায় অ্যাভেলেবেল। গাইনোকোলজিস্টরাও ওটা করে থাকেন, আমরা সবসময় ওটা অ্যাডভাইস করি। আলট্রাসোনোগ্রাফিতে ফাইব্রয়েডটা কোন জায়গায় আছে ইউটেরাসের, ওটা যদি ইউটেরাসের ওয়ালের মধ্যে থাকে ওটাকে আমরা বলি ইন্ট্রামিউরাল মায়োমা। যদি ওটা একটু মিউকোজার নিচে থাকে ওটাকে সাবমিউকোজাল বলি। আর যদি ওটা একটু বাইরের দিকে থাকে তাহলে ওটাকে সাবসেরোসেল বলা হয়। ওটা হচ্ছে আমাদের অ্যানাটমিক লোকেশন হিসাবে জিনিসটাকে নির্ধারণ করা হয়। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা ওভারি কেমন আছে তাও দেখতে পারি। আর যদি আলট্রাসোনোগ্রাফির সঙ্গে ডপলারটাকে অ্যাড করা হয় তাহলে ইউটেরাইন ফাইব্রয়েড অথবা ইউটেরাইন ওয়ালের কী ধরনের ব্লাড সাপ্লাই হচ্ছে ওই জিনিসটা আমাদের পক্ষে বোঝা সম্ভব হয়। খুব কম ক্ষেত্রে এমআরআইও করা হয়। এমআরআই করলে আমরা জিনিসটাকে আরও ভালোভাবে বোঝা সম্ভব, কিন্তু সব ক্ষেত্রে এমআরআইর দরকার হয় না। যদি দেখা যায় ইউটেরাসের টিউমারটার সাইজ 10 সেন্টিমিটারের বেশি, তখন কোনো কোনো সময় ইউটেরাইন টিউমারের ভেতরে একটু ডিজেনারেশন প্রসেস ডেভেলপ করে, কারণটা অনেক দিন থেকে থাকে, তাই একটু ডিজেনারেটেড হয়ে যায়। তো
তো ডিজেনারেটেড টিউমারটা আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হয় ফ্রম ক্যান্সার, তার জন্য এমআরআই দরকার হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টরা যে সময় সিমটোমেটিক হন, যে সময় উইথ এক্সেসিভ ব্লিডিং, তারপর পেইন, অনেক ক্ষেত্রেই দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই টিউমারের সাইজটা অনেক কম থাকে, তাই এমআরআইয়ের প্রয়োজন সব ক্ষেত্রে দরকার নেই। কিছু ব্লাড টেস্ট করার প্রয়োজন, পেশেন্টের হিমোগ্লোবিন কেমন আছে, কারণ অনেক ক্ষেত্রেই পেশেন্টের হিমোগ্লোবিন অনেকটা নেমে যায়, তখন পেশেন্টরা ব্রেথলেসনেস অথবা শ্বাস নিতে অসুবিধা হয়, যে সময় ওনারা একটু সিঁড়ি দিয়ে ওঠেন, কারণ হিমোগ্লোবিন কমে যাওয়ার ক্ষেত্রে হয়। এই ধরনের প্রবলেমস নিয়ে পেশেন্টরা আসেন। আমি একদম ডিজিজটার ট্রিটমেন্টে চলে আসছি, ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশনটা কি, কারণ এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশনটা করা হয় হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে। আমাদের কতদিন পেশেন্টকে হসপিটালে রাখতে হবে? 3 থেকে 4 দিন ম্যাক্সিমাম। অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্টকে 1 থেকে 2 দিনের মধ্যে ডিসচার্জ করা সম্ভব হয়। যেরকম বললাম, ওটা লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করা হয়, আর হচ্ছে ওটা ক্যাথ ল্যাব অথবা ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরিতে করা হয়, যেখানে অন্যান্য ইন্টারভেনশনাল সার্জিক্যাল প্রসিজিয়ার্স অথবা এন্ডোভাস্কুলার সার্জিক্যাল প্রসিজিয়ার্স করা হয়। ছোট্ট একটা কুচকিতে ইনজেকশনের মাধ্যমে আমরা একটা প্লাস্টিকের টিউব ফ্লুরোস্কোপিক গাইডেন্সে ইউটেরাসের আর্টারির মধ্যে নিয়ে যাওয়া হয়। তারপর ওটাকে ইউটেরাসের যে আর্টারির যে পার্টটা টিউমারকে সাপ্লাই করছে, ওটাকে পিভিএ অথবা পলিভিনাইল অ্যালকোহল পার্টিকেল দিয়ে ওটাকে বন্ধ করা হয়, টিউমার ব্যাগটা। তো মেইন আমরা যে জিনিসটা করছি, টিউমারের ব্লাড সাপ্লাইটা বন্ধ করে দিচ্ছি। ব্লাড সাপ্লাইটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে টিউমারের মধ্যে অক্সিজেন সাপ্লাইটা চলে যাচ্ছে, টিউমারের গ্লুকোজ সাপ্লাইটা চলে যাচ্ছে। তো তখন টিউমারটা আস্তে আস্তে শ্রিঙ্ক হতে শুরু হয়। যে সময় টিউমারের ব্লাড সাপ্লাইটা চলে যায়, তখন এক্সেসিভ ব্লিডিংয়ের যে প্রবলেমটা যে নিয়ে পেশেন্টরা আসেন, ওটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। ধরুন আপনি 2 থেকে 3 দিনের মধ্যে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। পেইনটা কমতে ধরুন আরও 3-4 দিন সময় নেয়। টোটাল প্রসিজারটা করতে অ্যারাউন্ড 1 ঘন্টা সময় লাগে। লোকাল অ্যানেস্থেশিয়ায় করা হয়, তারপর পেশেন্টের ওটা কমপ্লিট হয়ে গেলে পরে পেশেন্টকে জেনারেল বেডে শিফট করে দিয়ে 1 থেকে 2 দিন আমরা অবজারভেশনে রাখি, তারপর পেশেন্টকে ডিসচার্জ করি। কোনো কোনো ক্ষেত্রে পেশেন্টরা কিছু এম্বোলাইজেশনের পর একটু জ্বর অনুভব করেন, একটু তলপেটে একটু ব্যথা অনুভব করেন, আর একটু কোনো কোনো সময় একটু বমির ভাব থাকতে পারে। এই তিনটেকেই আমরা মেডিসিন দিয়ে ওটার ট্রিটমেন্ট সম্ভব। তাই যদি আমরা দেখি যে এই ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশনের মানে কোনো রিস্ক আছে কিনা, তেমন কোনো রিস্ক নেই। ইট ইজ ভেরি সেফ প্রসিজার। আর যেহেতু আমাদের হসপিটালাইজেশন 2 থেকে 3 দিনের মধ্যে হচ্ছে, সুতরাং ওটা ব্যয় সাপেক্ষ, এটাতে ইনফেকশনের কোনো চান্স নেই। কিন্তু যদি পেশেন্টের কোনো প্রি এক্সিস্টিং ইনফেকশন থাকে অথবা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যেটাকে আমরা বলি, ওটা যদি থাকে, তখন আমরা ইনফেকশন সারা অবধি ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন করি না। একবার ইনফেকশন পুরোপুরি সেরে গেলে ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন করা হয়। এখন আমরা জানবো যে এটার এফিকেসিটা কি, কতটা এফিশিয়েন্ট দিস প্রসিজার অ্যাজ কম্পেয়ার টু সার্জিক্যাল টেকনিক। সার্জারিতে কি হয়, আমরা পুরো ইউটেরাসটাকে বাদ দিয়ে দিচ্ছি অথবা মায়োমাটাকে বাদ দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে ইউটেরাসের সঙ্গে ওভারিকে বাদ দিতে হচ্ছে। সুতরাং আপনার হরমোন রিপ্লেসমেন্টের দরকার, পার্মানেন্ট একটা হরমোন রিপ্লেসমেন্ট করতে হবে। আফটার ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন দ্যার ইজ নো নিড ফর হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি, কারণ আপনার ওভারি নর্মালি কাজ করছে। কেউ যদি, যে পেশেন্টরা ওনাদের প্রেগনেন্সির লাইফ টাইমে আছেন, প্রেগনেন্সির ওই পিরিয়ডটাতে আছেন, হোয়াট ইজ দ্য চান্স অফ ওনাদের ক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার চান্সটা কি আফটার ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন? ইট ইজ অ্যারাউন্ড 30 to 60%। মানে ধরুন আমরা ধরে নিলাম আমরা কিছু পেশেন্টরা যিনারা 25 থেকে অ্যারাউন্ড 45-এর মধ্যে আছেন, আমরা কিছু পেশেন্টের ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন করলাম, তাদের মধ্যে অ্যারাউন্ড 60% ক্যান বিকাম প্রেগনেন্ট। দ্যাটস হোয়াট স্ট্যাটিস্টিক্স সেজ। সব পেশেন্টদের প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে না, বাট দ্যাট ইজ 60%, হুইচ ইজ ভেরি হাই।
কারণ আপনার ইউটেরাস যদি পুরো বের করে দেওয়া হয় দেন দ্য রেট অফ অর দ্য চান্স অফ প্রেগনেন্সি ইজ 0। এটা একটা। আমি আপনাকে অলরেডি বলে রেখেছি যেটা হচ্ছে গিয়ে হরমোন রিপ্লেসমেন্টের দরকার নেই। আর 3 নম্বর যেটা হচ্ছে গিয়ে আপনার প্রলংড হসপিটালাইজেশনের দরকার নেই। 2 থেকে 3 দিন পরে ম্যাক্সিমাম, তারপর আপনি 2 থেকে 3 দিন যারা পেশেন্টরা আছেন বাড়িতে রেস্ট নিয়ে দে ক্যান জয়েন দেয়ার ওয়ার্ক, নিজের কাজে ফিরে যেতে পারবেন। তাতে দেখা যাচ্ছে ইউটেরাইন আর্টারি এম্বলাইজেশনটা একটা ভায়াবল অল্টারনেটিভ টু ওপেন সার্জারি। তাই আপনারা যারাই এই ডিজিজ নিয়ে ভুগছেন তারা আপনাদের গাইনোকোলজিস্টদেরকে জিজ্ঞেস করবেন, যিনারা দেখছেন যে আমাদের ক্ষেত্রে ইউটেরাইন আর্টারি এম্বলাইজেশনটা প্রযোজ্য কি না। আপনারা জানবেন, পড়বেন, তখন নিজেরাই বুঝতে পারবেন যে এই যে অল্টারনেটিভ প্রসেসটা যা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, দ্যাট ইজ আ কমপ্লিট ভায়াবল অল্টারনেটিভ টু ওপেন সার্জারি। অনেক আমাদের সায়েন্টিফিক ট্রায়ালস হয়েছে open surgery versus uterine artery embolization, and it has been shown to be completely effective as compared to open surgery. তাতে পেশেন্টের কোনো কাঁটাচেরা নেই, কোনো স্কার নেই, আমাদের অর্গান প্রিজার্ভেশন হচ্ছে। আর আজকাল হচ্ছে কি অর্গান প্রিজার্ভেশনের যুগ, কেউই আমরা অর্গানকে পুরোপুরি কেটে ফেলে দিতে চাই না যদি না ওটা খুবই জরুরি হয়। হ্যাঁ, আমাদের যদি দেখা যায় ইউটেরাসের কোনো টিউমার ম্যালিগনেন্সিতে পরিণত হয়েছে, যেরকম সার্কোমা, তখন কোনো অল্টারনেটিভ নেই, ইউটেরাসকে বাদ দিতেই হবে। কিন্তু সিম্পল মায়োমার ক্ষেত্রে, যেটাকে আমরা ইউটেরাইন ফাইব্রয়েড বলি অথবা মায়োমা বলি, তার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই, মানে খুব বেশি ক্ষেত্রেই ওপেন সার্জারির কোনো দরকার নেই। ইউটেরাইন আর্টারি ফাইব্রয়েড এম্বলাইজেশন ইজ দ্য আনসার। তাতেই আমাদের সম্পূর্ণ সেরে ওঠা সম্ভব। ধন্যবাদ।